আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে আবু সাইদ মারা যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে আমার সাথে ভিডিও কলে কথা বলছিল আবু সাইদ, জাস্ট 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে মারা যাওয়ার। ও মারা গেছে ধরো পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী 8টা কত মিনিটে, 7টার দিকে আমার সাথে ভিডিও কলে কথা বলছে আবু সাইদ। এবং সে বলছে যে ভাই আমি তো এই পুলিশকে মারছিলাম, পুলিশও আবার ওইখানে ছড়াগুলি মারছে, যেটা রাবার বুলেট যেটাকে বলে, এটা ছড়াগুলি। তার মানে তুমি দেখছো যে রিক্সা চালানোর যে বেয়ারিংটা দেখছো, এই বেয়ারিং এর ভেতরে কিছু এই ছোট ছোট বলের মতো আছে। একটা বলকে 2 টুকরো করলে যতটুকু হবে, এক একটা বুলেটে, ছড়াগুলির বুলেটে অতটুকু বুলেট থাকে। তোমাকে দেখাতে পারি আমি, 1 সেকেন্ড আমাকে সময় দাও, বুলেটটা দেখাই দিচ্ছি। তো এটা হচ্ছে যে মানে আমরা এখানে এই গিফট হিসেবে রাখা হয় এইটা, মানে সেম এই ধরনের বুলেট। তো এই ধরনের একটা বুলেটে তোমার প্রায় 20 থেকে 22টা থাকে। এগুলো যদি তোমাকে মেরে দেওয়া হয়, যদি তুমি 5 ফিটের ভিতরে থাকো, তাহলে তুমি মারা যাবা 5 ফিটের ভিতর হইলে। আরেকটা জিনিস, এই যে ধরো আমার মাথার এই যে এইখানে দেখো গর্ত হয়েছিল, এখানে ছিল 4টা বুলেট ছিল এইখানে। আচ্ছা, এলা আমি প্রায় দীর্ঘ 13 বছর আমার এখানেই ছিল, পরে এখানে অপারেশন করে বের করছে। তাহলে এখন তো মারা গেল। তো এখন আবু সাইদ কিন্তু আমাকে 7টার সময় ফোন দিছিল, ভিডিও কলে দেখাইলো। হ্যাঁ, ফোন দিয়ে বলে যে ভাইয়া আমাকে তো পুলিশ ছড়া বুলেট মারছে, তো আমার এই যে বুকে টুকে লাগছে, আর আমাকে আসলে মাইরা ফেলছে এই হাসনাত আব্দুল্লাহ, ও আমারে কিছুক্ষণ পরে ফাঁসিতে ঝুলিয়া মারবে, ও আমারে গলায় দড়ি দিবে। তো এই কথা তো আমার সাথে ভিডিও কলে বলছে। এখন আমি তোমাকে বললাম, এখন বিচার কি হবে? এখন হাসনাত আব্দুল্লাহ ঢাকাতে মিছিলে থাইকা সে যদি বলে যে হাসিনার সরকার, শেখ হাসিনা গুলি করে মারছে বা পুলিশের গুলিতে সে মারা গেছে, হাসনাত আব্দুল্লাহটা বিশ্বাস করলে আমারটা করবা না কেন ভাই? পয়েন্ট আছে, যুক্তি আছে কথায়। আইনে কি বলে সাব্বির? আইনে কি বলে? আইনে বলতেছে যে প্রয়োজনে 10 জন অপরাধী মুক্তি পাবে, প্রয়োজনে 10 জন অপরাধী মুক্তি পাবে, কিন্তু একজন নিরপরাধীর শাস্তি হইতে পারবে না। তার মানে তুমি নিরপরাধী, তোমাকে শাস্তি না দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় 10 জন অপরাধীর মুক্তি দিয়ে দিব আমি, তারপর তোমার শাস্তি হইতে পারবে না। তো সেই জায়গায় এখন দেখো ভিডিওগুলো ইউটিউবে এখনো আছে, তুমি নিজে খুঁজতেও পাবা, আমি খুঁজতেও পাবো, ডাউনলোড করে আমাদের সবার কাছে আছে, সবাই ফেসবুকে এগুলো দিছিলাম। আবু সাইদকে কি দেখছি, প্রথমে আমরা মারামারি করতেছে, ও একটা লাঠি নিয়ে পুলিশকে পিটাইতেছে, পুলিশও লাঠি নিয়ে মারামারি হচ্ছে। এরপরে দেখলাম যেই রাস্তায় যেই জায়গায় যে কেউ যাই মেপে আসতে পারে, 120 ফিট দূরত্ব হবে রাস্তা, রাস্তার যেখানে পুলিশ আর ওরা যেখানে 120 ফিট, এই জায়গা থেকে গুলি হচ্ছে এবং আবু সাইদকে গুলি করতেছে। আবু সাইদ ওখানে এইভাবে হাত তুলে দাঁড়াইলো, ও বৈশা পড়ছে, বৈশা পড়ে এরপর ও সাথে সাথে হাইটা হাইটা যাচ্ছে। কিন্তু তার আগে সে যখন পুলিশকে মারতেছিল, ওই সময়ের ভিডিও যদি দেখো, তার মাথার এখান থেকে কিন্তু রক্ত ঝরছে। অবশ্যই পরিকল্পিত। তোমার এটা নাকি দুপুরে, এটা তো পত্রিকার রিপোর্ট, তাদের রিপোর্ট যে দুপুর বেলা, এবং তোমার টিভিতে যখন লাইভ করতেছিল এইটা, তখনকার কথা দিনের 2টার সময়। আর সে কিভাবে রাতের 2টার সময়, সে যেখানে পড়ছে সেখান থেকে হসপিটালের দূরত্ব ছিল নাকি 10 মিনিটের দূরত্ব, 6.5 ঘন্টা কেন লাগলো? হ্যাঁ, ব্লিডিং করে সবাই। হাসনাত আব্দুল্লাহ যাওয়া পর্যন্ত বৈশা ছিল, হাসনাত আব্দুল্লাহ যায় আরো ভালো করে থেতলায়া মারছে ওরে। হাসনাত আব্দুল্লাহ সাক্ষ্য দিতে পারলে, আমিও তো সাক্ষী না ভাই, আমিও তো সাক্ষ্য দিচ্ছি। তুমি আমার কি করবা? তুমি আমারে সাক্ষ্য দেওয়ার সময়, আমার এক বন্ধু ছিল, একটা মজার কথা বলি তোমারে, আমার এক বন্ধু ছিল, নাম ছিল হানি, আর ও ছিল ইবলিশের যদি কোনো প্রজন্ম থাকে, ও সব প্রজন্মেরও সেরা। তো তখন ছোট ছোট 90 সালের কথা বলতেছি আমরা, ওরে সবাই ধরলাম যে তুই আমাদের আজকে চা খাওয়াবি। তো বলে যে চা খাওয়াবো দোস্ত, আমার কাছে পয়সা নাই। আরে পয়সা নেই তোর কাছে? এখন
বন্ধু বান্ধব হাতায়া তো দেখলাম আসলে পয়সা নাই তার কাছে, এখন দেখে যে লুঙ্গির কোছায় তার 20টা টাকা ইয়ে করা, ওইটা ধরলাম, তোর কাছে টাকা আছে তুই চা খাওয়াবি না? বলে যে ভাই এটা আমার আম্মা দিছে বাজার করার জন্য। বিশ্বাস হয় না, চল মসজিদে চল, মসজিদ ধরে বলবি। ও ভালো করে মসজিদে যায়, মসজিদের দেওয়াল ধরে কইতেছে যে ভাই আমি মসজিদের দেওয়াল ধরে শপথ করতেছি এই টাকা আমার আম্মাই দিছে। দিয়ে এটা 2 দিন পরে বললাম আচ্ছা তুই ওই দিন আমাদের থেকে পরে চাটা খাইয়া গেলি, তুই তো বাজার করলি না, ঘটনা কি? কারে বেটা তোদের কাছ থেকে 20 টাকা বাঁচাইছি, কিসের আমার আম্মা দিছে, তুই মসজিদ ধরলি যে? আমি কি অজু করছিলাম? এবার বুঝছো তো? এখন ওখানে তোমার এটা লাল কাপড় দিয়া বাইন্দা এটা জিনিস নিয়ে গেছে, নিয়ে গেছে এটা আপনার কোরআন শরীফ। এখন আমি কেমনে জানি এটার ভিতরে কোরআন শরীফ নাকি বাইবেল না অন্য কোনো গল্পের বই? তাই আমি ধরে বলবো যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। দুনিয়ার সারাদিন মিথ্যা কথা বলি, আর আজকে কে আমার সত্য কথার জন্য টাকাইতেছে বইলা দিব আমি। ফুল ডিজাইন, ফুল ডিজাইন। তা না হইলে এখন ওর লাশ পোস্টমর্টেম করো। পোস্টমর্টেম করে বাংলাদেশে করো না, বাংলাদেশে এখনো ফেসিস্টের দোসররা আছে হসপিটালে, হয়তো অন্য কিছু করবো, ওই লাশ সিঙ্গাপুর পাঠাই দে, ওখান থেকে চলে আসুক, ঠিক আছে না? এরকম এবারটার লাশও পাঠাও সিঙ্গাপুরে, টেস্ট করে দিবে যে গুলিতে মরছে নাকি মাথার পেছনে আঘাত করছে। তাহলে মাথার পেছনে আঘাতটা করলো কি? পুলিশ তো সামনে ছিল। এখন ঘটছে হত্যাকাণ্ডটা ওনারা নিজেরাই ঘটাইতেছে, শুধু ওটা বন্ধ করবে কিভাবে উনি বলো না? ঘটাইতেছে তো ওনারা নিজেরাই মাইরা, ওনারা কি বন্ধ করাবে রে ভাই? এখন এই হত্যাকাণ্ডের দায় যদি কারো না কারো উপর না চাপায় তাহলে কিভাবে? এখন ঘটা 5ই আগস্টের আগ পর্যন্ত যা মারছে সব শেখ হাসিনা মারছে, ওয়েল এন্ড গুড। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যা মারা যাইতেছে, কেউ যদি বিয়েতে রাজি না হইয়া আত্মহত্যা করে সেটার দায় দায়িত্ব তাদের। এতদিন বলা হয়েছে যত মৌলবাদীদের উত্থান বা মৌলবাদ জঙ্গিবাদ, এটা আওয়ামী লীগের টিভি নাটকের একটা অংশ বললো। ওই যে তোমার ঢাকাতে একটা ইয়েতে যে এরা অ্যাটাক করছিল, পরে যে মেরে ফেললো আর্মি, হলি আর্টিজানের ঘটনা, সেটাও নাকি আওয়ামী লীগের নাটক। এখন একটা মজার জিনিস জানো, গত 2 দিন আগে পাকিস্তানের সবচেয়ে প্রচার বহুল পত্রিকা দ্য ডন, ডন পত্রিকাতে ব্যানার হেড দিয়ে একটা নিউজ আসছে যে বাংলাদেশ হচ্ছে যে জঙ্গিবাদের পাইপলাইন। বাংলাদেশ থেকে নাকি এখন পর্যন্ত পাকিস্তানে যাইয়া জঙ্গিবাদের জন্য মাতম করতেছে বাঙালিরা। এবং অলরেডি তুমি মনে হয় 7-15 দিন আগে জানো যে একজন আর্মির সাথে সেনাবাহিনীর সাথে মার্ডার হয়েছে, সেনাবাহিনী গুলি করে মারছে। তাদের পত্রিকা ডন যদি বলে যে বাংলাদেশ হচ্ছে যে আখড়া, পাইপলাইনটা গেছে পাকিস্তান পর্যন্ত, তাইলে এখন কি বলবে? ওনাদের আব্বুরাই তো বলতেছে যে বাংলাদেশ জঙ্গিবাদের আখড়া, আমি আর তুমি বলতে হচ্ছে না তো। আর বাংলাদেশ যে জঙ্গিবাদের এখন আখড়া না বা আখড়া, এটা তো আমরা সবাই জানি। কি হারে মন্দির ভাঙা হচ্ছে, কি হারে তোমার ইয়ে ভাঙা হচ্ছে, এগুলিকে আমরা দেখতেছি না? ওইখানে ঘটনা হয়েছে 5 বার, কিন্তু তফসিল ঘোষণা হয়েছিল 5 বারই বাতিল হয়েছে। এরপরে হইল কি, ওই যে একটা সেনা সমর্থিত সরকার আসছিল, ওরা এসে কি করলো, তখন গত 5 বছরের দুর্নীতি তো সরকারের ছিল কারা? বিএনপি। তাহলে দুর্নীতির দায় কার হাতে? সব বিএনপির হাতে। টপ একজন তোলা শুরু করলো। তারেক জিয়া কেন এটা করলো? এখন দেখো, এরা মনে করছে এইটা করে যদি যেভাবে জঙ্গি গোষ্ঠীর হাতে যাক আর যার নাম যাক, সরকার যদি পতন হয়, তাইলে ওদেরও হিসাব ছিল কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিবে। ওদের হিসাবে ছিল যে সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, দুর্নীতির দায়ে সমস্ত আওয়ামী লীগ নেতাগুলো ঢুকে যাবে জেলে। 3 মাসের ভেতরে যদি ইলেকশন হয়, তাহলে সালার 280 আসন নিয়ে তো বিএনপি আসবে ক্ষমতায়। থিওরি কিন্তু এইভাবে। 5 বছরের দুর্নীতির কারণে যদি তাদের 50 জন যায় জেলে, 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে কতগুলা জেলে যাবে হিসাব আছে? আওয়ামী লীগ তো নাই, আর সব সাফা হয়ে যাবে। এই থিওরি করতে তারা ভাবছে যে 3 মাসের ভিতর ইলেকশন হয়ে যাবে, আমরা তো রাজা। তারা এটা বুঝে নাই যে ভাইয়া তুমি যেই সাপের লেজ দিয়ে কান চুলকিয়েছ, সেই সাপ কিন্তু ফোনা তুলে আছে তোমাকে কামড় দিতে। জামাত করছে কি এখানে দেখো, জামাত বললো যে ভাইয়া আপনি আমাদের একমাত্র নেতা, মানে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে যদি পৃথিবীতে আর কোনো মুসলমান থাকে আপনি একক নেতা। এটা দিয়ে ভাইয়া তো খুশি হয়ে গেল। ভাইয়ার দলের কর্মীরা বললো যে ভাইয়া সারা বাংলাদেশের বাজার ঘাট রাস্তাঘাট সব তো এতদিন আওয়ামী লীগ খাইছে,
আপনারা 17 বছর এত কিছু করলেন, কিছু খাইতে পারেন না, চলেন আমরা সব দখল করি। এখন ওনারা করছে ওই একটা গ্রামের কথা আছে যে একে হইছে উলাইল্লাবুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। আমাদের তারেক ভাইয়ার লোকজন, ওনারা তো মিছিল সহকারে তারেক ভাই কথা দিলাম বাজারের চান্দা আমরা নিব, ওনারা গেল চান্দা নিতে। আর জামাত কি করছে, মানে পিছন থেকে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করলো, ভিডিও লাইভে আবার, যে দেখেন দেখেন বিএমপি করতেছে কি, দিল তো 12টা বাজাইয়া। তো এখন আমাদের এই তারেক ভাই বুঝতেছেন যে হ্যাঁ আমরা তো বলি মুক্তিযোদ্ধার দল, আমরা একটু ডানপন্থী, একটু বামপন্থী, একটু মুক্তিযোদ্ধা, এইভাবে হইলে মনে হয় চলবে না। কারণ হচ্ছে যে আমরা যদি বেশি ডানের দিকে যাই তো আমাদের বাপ আছে জামাত ইসলাম, ওরা আমাদের খাইয়া দিবে। আওয়ামী লীগের মতো মুক্তিযোদ্ধা তো হইতে পারতেছি না আমরা, এদিকে কোন না। সুতরাং উনি এক চিমটি করে সব নিচ্ছেন। এবং দেখবা উনি এই অল্প কিছুদিনের ভিতরে কি বলবে জানো, যে বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে যাদের অবদান আছে ওনাদেরকে ছোট করবেন না প্লিজ। সরোয়ার্দী, ভাসানী, সরোয়ার্দী, শেখ মুজিবুর রহমান, জিয়র রহমান, ওনাদের সকলের অবদান আছে, এইভাবে 4-5 জনের নাম নিয়েও বলবে। কারণ হচ্ছে যে ওনাদের এখন হিসাব আওয়ামী লীগের ওই ভোট ব্যাংক, 40% ভোট ব্যাংকটা দরকার তাদের, মুক্তিযুদ্ধ। কারণ হচ্ছে এখন দেখো তোমার আরেকটা কথা বলি ভাইয়া, এরা এতদিন কি বলছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বেচা খাইছে নাকি, জয় বাংলা বেচা খাইছে। 75-এর 15ই আগস্টের পরে 96 পর্যন্ত তো জয় বাংলার লোক ছিল না, তখন আপনারা ডাক্তার দেন না কেন, মুক্তিযুদ্ধ বলেন নাই কেন? এখনো তো জয় বাংলা বা মুক্তিযুদ্ধের কথা বলার মতো কেউ নেই, যেই বলে তারও জুতার মালা দেন। এখন মুক্তিযুদ্ধ আপনারা অন করেন নাই কেন? জিয়র রহমানের আমলে স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটা বই বের হয়েছিল 400 কত পাতার, সেইখানেও লেখা আছে যে শেখ মুজিবুর রহমানকে ঘোষক। কই সেদিন তো জিয়র রহমানের সাইন আছে ওই বইতে, জিয়র রহমান বাধা দিলেন না কেন? আর জিয়র রহমান যদি 26 তারিখে স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকে, জিয়র রহমান নাকি 27 তারিখে ঘোষণা দিছে স্বাধীনতার ঘোষণা, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। 26 তারিখে কেন স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা দিবস পালিত হয়? এবং উনি যদি ঘোষণা দিয়ে থাকেন, কে, জিয়র রহমান সাহেব যদি ঘোষণা দিয়ে থাকেন উনি মুক্তিযোদ্ধা, এতে আমার কোনো সন্দেহ নাই। কমান্ডার উনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর হাতে দেওয়া খেতাব, আমার কোনো সন্দেহ নাই, আপত্তি নেই, দ্বিমত পোষণ করি না, ঠিকই আছে। কিন্তু কত হচ্ছে যে 26 তারিখ সকালবেলা বিবিসির যে নিউজ এখনো পাবা ইউটিউবে ঘুরলে, বিবিসির কাছেই জানতে চান, নিউ ইয়র্ক টাইমসের কাছে জানতে চান, সেইখানে কেন বলা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন? সেদিন কেন বলা হলো? হ্যাঁ, তারা কি আমার আপনার মতো পাগল? ওনার আগে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এম এ হান্নান, সন্দীপের একজন লোক, উনি ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগ করতেন, উনি ঘোষণা দিয়েছেন। পরে যায় জিয়র রহমানরা ধরে আনা হইল। কেন ধরে আনা হইলে? এই জন্য যে উনি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করতেন ওই সময়, তো উনি একজন সেনা কর্মকর্তা যখন বলবে, তখন বাঙালি আরো সেনা কর্মকর্তা ছিল না, বাঙালিরা কেউ কিন্তু মেজর জেনারেল ছিল না, মেজর ছিল না, সৈনিক ছিল সাধারণ। তো জিয়র রহমান বললো ওই সৈনিকগুলো ওনার পেছনে আসবে, এটা আমাদের লাভ ছিল, প্রফিট হয়েছে ওনার দাওয়াতে, এটা আমরা অস্বীকার করি না যে উনি কিছু করেন না, উনি ওই দিন যদি ওইটা বলাতে আমাদের লাভ হয়েছে, ইপিআর টিপিআর সব বেড়ে আসছে, যেটা আমাদের সেনাবাহিনীতে বিদ্রোহ করছে। এইখানে আমি কোনো দ্বিমত পোষণ করি না আসলে ওই বাকিদের মতন, যে না উনি রাজাকার ছিলেন, না না না, আমি ওই জায়গায় যাইতে চাই না। উনি রাজাকার ছিলেন আপনি কিভাবে বলেন? উনি রাজাকার থাকলে শেখ মুজিব ফাঁসি দিয়া দিত। যার যার সম্মান তারে তারে অতটুকু দিতে হবে। জিনিস কি জানো, এই ঢাকার শহর এখন যে আমাদের যে ব্যারিস্টার ফুয়াদ আছে না, সে বলে যে আওয়ামী লীগ গণহত্যার জন্য দায়ী। তার কারণ কি 1971 সালের পরে মিরপুরে, স্বাধীনতার পরে আওয়ামী লীগ গণহত্যা চালাইছিল মিরপুরে। খোঁজ নেওয়া দেখো, 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপরও আরো 2 মাস লাগছে মিরপুর স্বাধীন করতে, বাংলাদেশের ভিতরের ভূখণ্ড। মানে বিহারিরা ওইখানে ক্যাম্প করে ওখান থেকে গোলাগুলি করতো আমাদের সাথে। তোমরা গণহত্যা চালাবে না ভাই, মারবে না তোমারে, দেশ স্বাধীন, সব গেছে, তোমরা ওখানে গুন্ডামি করবা, তো গুন্ডারে মারতে কি সমস্যা আছে কোনো? আর হিসাবে তো ওই এরিয়া পুরাটাকে বুলডোজার দিয়া ঘুরাইয়া দেওয়া উচিত। বাংলাদেশের বাঙালি, এই যে বাংলাদেশের যেসব বিহারি সেগুলো সবগুলোর বাইন্দা নিয়া
ওই যে তোমার ইয়েতে কোন জায়গায় জানি রোহিঙ্গা ক্যাম্প একটা করছে না, চিটাঙের বাইরে সুবর্ণচরণ ওইখানে আইল্যান্ড, ওখানের ভিতরে রাখবে, রিলিফ টিলিফ সব ওখানে যাবে। ওদের খাওয়া দাওয়ার তো কোনো কাম করে না, সারা চুরি চাট্টামি করে। তোরা ওখানে থাক, ওখানে খাওয়া দাওয়া কর, চতুর্দিকে পানি, কোথাও যাইতে পারতি না। তোদের সব দিব, বসায় খাওয়াবো, চতুর্দিকে বিলের ভিতরে তোরা থাক, খাওয়ার দাওয়ার তো সব আমরা এমন দিতে অমন দুমো। রোহিঙ্গাদেরকে যেমন কক্সবাজারের ভেতরে রাখছে, এগুলোরও বের করে নিয়ে আসতে হবে সব। শহর জনপদ খালি করতে হবে। আমরা হঠাৎ করে বাংলাদেশে অ্যান্টি লিবারেশন শক্তি হিসাবে চিহ্নিত একটি গোষ্ঠী ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি IBCCI এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন, যা দুদেশের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ফোরাম, এবং ইন্ডিয়ান যত শিল্প গোষ্ঠী আছে সবগুলোকে বের করে দেওয়া হচ্ছে। এখন তুমি একটা জিনিস, বাংলাদেশের সবচেয়ে বেশি গাড়ি কোনগুলো চলে ভাইয়া? টাটা, এই টাটা টয়োটা, এগুলোই তো গাড়ি। এগুলোর কিন্তু ইঞ্জিন পার্টস, চাকা সব কিন্তু ওই যে বাংলাদেশের একসময় গাজী টায়ার থেকে আসতো। ইন্ডিয়ান টায়ার গুলোর চেয়ে গাজী টায়ারের মানও ভালো, দামে কম ছিল। সে গাজী টায়ার পুরা ছাই করে ফেলাইছেন, এখন তো আর নাই। আমরা যে গাড়ির চাকা কিনতাম তোমার 18 যে চাকা কারের, এগুলার চাকা কিনতাম আমরা 8,000 টাকা করে, সেই চাকা এখন 16,000 টাকা ইন্ডিয়ান চাকা। স্প্রিং, আমরা যেসব স্প্রিং কিনতাম, স্প্রিং গুলো চাইনিজ স্প্রিং আছে, ইন্ডিয়ান স্প্রিং ও চাইনিজ স্প্রিং আছে। এগুলা কিনলে আবার জার্মান থেকে, জাপান থেকেও যায় স্প্রিং, ওই স্প্রিং আমাদের হয় না। আমাদের দরকার কোনগুলো জানো? সবাই চাইনিজ স্প্রিং ব্যবহার করি আমরা, দামে সস্তা, রাস্তা ভাঙা গেলে আরেকটা কিনা যায়। এখন আমরা জার্মানের স্প্রিং দাম বেশি, 10,000 টাকা ধরে একটা এক্সাম্পল, একটা স্প্রিং এর দাম। সেই স্প্রিং লাগাই যদি 6 মাস না চলে, এটার গ্যারেন্টি কি? তো তার চেয়ে ঠিক আছে 2,000 টাকা করে 4টা কিনা রাখ চাইনিজ স্প্রিং। সেই স্প্রিং হইতো বাংলাদেশে জিঞ্জিরায় নাই। তা গাজী টায়ারের মতো টায়ারের ফ্যাক্টরি পুড়ে ফেললা, ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, 260টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। গার্মেন্টস কি ভুতুরকি দিয়ে চালানো লাগছে? গার্মেন্টস তো ইনকাম করে চলছে, তাদের ইনকাম দিয়ে তারা চলছে, বরঞ্চ সরকার আর রেমিটেন্স পাইছে। এই যে আমাদের দেশে এতগুলো 4-5টা কোম্পানি না, যে তেল কোম্পানি, বিভিন্ন তীর মির অমুক তমুক, এতে কি সরকার ভুতুরকি দিছে? কই, গত সরকারের আমলে তো তেলের দাম বাড়াইতে পারে নাই, কত হরতাল করছে। এইবার তো নাকি বাণিজ্য মন্ত্রীর সাথে কথা না বলেই তেলের দাম বাড়াই দিছে। এবং সে তেল কোম্পানি আলাদাই কি বলছে যে আমাদের সাথে যদিও বাণিজ্য মন্ত্রী একটু রাগ হয়েছে, আমাদের সাথে পরবর্তীতে আলোচনায় সব ফিক্সড হয়ে গেছে, মানে পয়সা করে দিয়ে দিছি আমরা, শেষ। তাহলে এখন 15 বছর বলতে হইলো না এই কথা, এখন বলতে হয় কেন? বাংলাদেশের অবস্থা ভালো নাই। আমাদের রিজার্ভ যা দেখানো হচ্ছে, ফুলায়া ফাপায়া দেখানো হচ্ছে। IMF এর লোন আসতেছে না, ওয়ার্ল্ড ব্যাংক থেকে কোনো কিছুই আসতেছে না, আমাদের কোনো আমদানি নাই এই মুহূর্তে। পেঁয়াজটা 140 টাকা হয়ে গেছিল, 50 টাকা। কই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ওই বেটা কই? এই যে গতকালকে 85 টন ঢুকলো, 8,500 টন ঢুকবে টোটাল পেঁয়াজ। কই 4 দিন আগে না তোমরা প্রচার করলা ইন্ডিয়ান চাষিরা কাটতেছে 2 টাকা করে পেঁয়াজের দাম, এখন কেন 80 টাকা করে পেঁয়াজ কিনতেছেন ইন্ডিয়া থেকে? 1.5 টাকা করে কিনেন, ওদের তো পচা যাইতেছে না, ফেলে দিচ্ছে না বলে। তোমারে একটা কথা কি জানো, আমার কোনো সমস্যা নাই, পেঁয়াজ তুমি ভারত থেকে কিনো, পাকিস্তান থেকে কিনো, আর আমেরিকা থেকে কিনো, আমার কোনো সমস্যা নেই। ব্যাপার যেটা দেখো, আমি পেঁয়াজটা আনবো কোথেকে? যদি পাকিস্তান থেকে পেঁয়াজ আনলাম, এক্সাম্পল, একদম ইন্ডিয়া যে রেটে দেয় সেই রেটেই আনলাম, আমি 10 টাকা করে পাকিস্তান থেকে কিনে আনলাম পেঁয়াজ। পাকিস্তান থেকে আনতে হলে আমার কিসে আনতে হবে? জাহাজে আনতে হবে। একটা জাহাজে তোলা নামানো, জাহাজ নদীপথে আসা, সব মিলে ধরো 1 সপ্তাহ। আমি পাকিস্তানের কথাই বললাম, 1 সপ্তাহে আমার পেঁয়াজ এসে পৌঁছবে কোথায়? চট্টগ্রাম বন্দরে। সেখান থেকে পেঁয়াজটা খালাস হবে, খালাস হয়ে ট্রাকজাত হইয়া চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে যাবে, সেখান থেকে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট হবে। সব মিলে ধরো 10 দিন, টোটাল 10 দিন। ইন্ডিয়া থেকে আমি একই দামে পেঁয়াজ কিনবো, সেম দামে। এখন আমি বললাম কি, ইন্ডিয়া থেকে ট্রাকে করে আনবো, রাজশাহীর জন রাজশাহী নিয়ে যাবে, ঢাকার জন ঢাকায়, চিটাঙের জন চিটাং নিয়ে আসবে পেঁয়াজ, যার যার এলাকার শেষে পেঁয়াজ নিয়ে আসবে। তাই চতুর্দিকে ভারত,
হ্যাঁ চতুর্দিকে ভারত। চতুর্দিকে, তাহলে চতুর্দিকে 700 ভারত। না। কারণ আমি একটা জাহাজে তো জাহাজ ফিল আপ না করে আনা পর্যন্ত তো আমি জাহাজ ভাড়া বহুত বিশাল ব্যাপার আছে, টাইমিং। সেখানে ট্রাকে নিয়ে আসবো ভাই, হুম। কোনটাতে লাভ? ট্রাকে খরচ কম না? তাইলে আমি যেখান থেকে লাভ, আমার দেশের যেখান থেকে লাভ, আমি তো ওখান থেকে নিব। ভারতীয় পেঁয়াজ একদম। হারাম আর ইন্ডিয়ান পেঁয়াজ হালাল। ইন্ডিয়ান চাউলি এখন আমি সিঙ্গাপুর আর দুবাই থেকে কিনলে হালাল। সারা